সবাইকে স্বাগত এনজয় উইথ হেরিনিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। মৃত্যুর ছায়ায় ডুবে কবি রবি। কবির জীবনে সুখ শান্তি ছিল ক্ষণস্থায়ী। স্মৃতির পাতায় অশ্রুরেখা বেদনার ছায়া মেলে আছে যেন। স্বজন বিয়োগ বেদনায় তিনি ক্লান্ত, অক্লান্ত পরিশ্রমে প্রবল প্রতিকূলতায় গড়ে তুলেছিলেন ব্রহ্মচর্যাশ্রম। একদিকে এক শ্রেণীর স্বদেশবাসীর বিরূপতা, আর একদিকে অর্থাভাব। সেই ভয়ঙ্কর দুর্দিনে তার পাশে ছিলেন সহমর্মিনী, সহধর্মিনী। কি দুঃখের সেসব দিন গেছে, যখন ছোট বউর গহনা পর্যন্ত নিতে হয়েছে। ছোট বউকেও অনেক ভার সইতে হয়েছে, জানি সে কথা তিনি মনে করতেন না। একটি মানুষ নিজস্ব মূল্যবান সম্পদ বিক্রি করে দিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে, আর মানুষের কাছে হাত পেতেছেন বারে বারে। তার পাশে ছিলেন গুটিকয় নিবেদিত প্রাণ মানুষ। এর মধ্যে নির্মম মৃত্যু বারবার তাকে আহত করেছে। রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন ৮০ বছর। এই দীর্ঘ জীবন পথে মৃত্যু শোক তাড়া করে ফিরেছে বারবার। একে একে চলে গেছেন মা সারদা দেবী, নতুন বৌঠান, ভাইপো বলেন্দ্রনাথ, সহধর্মিনী মৃণালিনী, মেজ মেয়ে রেণুকা, পিতা দেবেন্দ্রনাথ, ছোট ছেলে সমীন্দ্রনাথ, মেজ জামাই সত্যেন্দ্রনাথ, বড় মেয়ে বেলা, মেজদা জ্যোতিরিন্দ্রনাথ, দৌহিত্র নীতীন্দ্রনাথ, ভাইপো সুরেন্দ্রনাথ, আরও আছেন অসংখ্য বন্ধু প্রিয়জন। এরা ছিলেন একান্ত আপন। কেউই কবির কাছে দূরতম প্রদেশের মানুষ ছিলেন না। 1903 সালে বন্ধু প্রিয়নাথকে কবি লিখেছিলেন, রেণুকার অসুখ নিয়ে আমি আজকাল ব্যস্ত হয়ে আছি। দীর্ঘকাল থেকে তার জ্বর কিছুতেই উপশম হচ্ছে না, সঙ্গে কাশিও আছে। বোলপুরে তার কোনো উপকার হলো না। এখন কোনো স্বাস্থ্যকর জায়গায় বায়ু পরিবর্তনের উপযোগী একটা বাড়ির সন্ধানে আছি। যাই হোক, শীঘ্রই কোথাও যেতেই হবে। এছাড়া বিদ্যালয় তো আছেই, তাতেও আমার অনেক সময় ও চিন্তা দিতে হয়। এই সকলের মধ্যেই সমাহিত হয়ে আছি। তোমার কাছ থেকে বই সংগ্রহ করে আনবার বিশেষ লোভ ছিল, কিন্তু রেণুকার অসুখ নিয়ে তোমার ওখানে যাবার সুবিধা করে উঠতে পারিনি। রথি পরীক্ষা দিতে কলকাতায় গেছে। রেণুকাকে কোথাও নিয়ে যাবার উপলক্ষে আমাকেও বোধহয় এর মধ্যে যেতে হবে। 14 বছর তখন কবির বয়স। 1875 সালের 10ই মার্চ মা সারদা দেবী চলে যান গভীর রাতে। সে আঘাত তার হৃদয় গভীরে প্রবেশের সুযোগ পায়নি। জীবন স্মৃতিতে লেখেন, যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না। একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া ওঠায় বুকটা দমিয়া গেল। কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতে পারিলাম না। জীবনে প্রথম যে মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল, তাহা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই নিঃশব্দ পদে চলিয়া গেল।
কবি জীবন স্মৃতি গ্রন্থের মৃত্যু শোক অধ্যায় লেখেন, মায়ের স্মৃতি হারিয়ে গেল চিরদিনের মতো, কিন্তু নতুন বৌঠান তাকে তো ভুলতে পারেননি, ভোলা সম্ভবও ছিল না। যতীন্দ্রনাথের বিয়ে হয় কাদম্বরী দেবীর সঙ্গে। বয়স যতীন্দ্রনাথ 19, কাদম্বরী 9, আর রবীন্দ্রনাথের বয়স তখন 7। মায়ের মৃত্যু শোককে দূরে সরিয়ে ভৃত্য প্রভুত্বের প্রাঙ্গণ থেকে এক নবতম স্নেহ পরিমণ্ডলে কিশোর রবিকে প্রাণের স্পন্দনে জাগিয়েছিলেন কাদম্বরী। মায়া, মমতা, ভালোবাসায় নতুন স্বাদে সেদিন কবির বড় হওয়ার বাসনায় প্রেরণা সঞ্চার করেছিলেন কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথের বিয়ে হয় 1883 সালের 9 ডিসেম্বর। তার বয়স তখন 22, মৃণালিনী দেবীর 10 আর কাদম্বরী দেবীর 24। কাদম্বরী আত্মহত্যা করেন 1884 সালের 19 এপ্রিল। তার প্রথম আত্মহত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় রবীন্দ্রনাথের বিয়ের পর, আর মৃণালিনী 29 বছর বয়সে 1902 সালের 23 নভেম্বর 1309 সালের 7 অঘ্রাণ মারা যান। তখন রবীন্দ্রনাথের বয়স 41। তার প্রতি নিবেদিত কবিতাগুলি আছে স্মরণ কাব্যগ্রন্থে। মোট 27টি কবিতায় রয়েছে যন্ত্রণা কাতর কবির মর্মবেদনা। একটি কবিতার এখানে উল্লেখ করছি। তখন নিশীথ রাত্রি, গেলে ঘর হতে, যে পথ চলনি কভু সে অজানা পথে। যাবার বেলায় কোনো বলিলে না কথা, লইয়া গেলে না কারো বিদায় বারতা। 20 বৎসরের তব সুখ দুঃখ ভার ফেলে রেখে দিয়ে গেলে কোলেতে আমার। প্রতি দিবসের প্রেমে কত দিন ধরে যে ঘর বাঁধিলে তুমি সুমঙ্গল করে, পরিপূর্ণ করি তারে স্নেহের সঞ্চয়ে। আজ তুমি চলে গেলে কিছু নাহি লয়ে। হেমলতা ঠাকুর লেখেন, রবীন্দ্রনাথ মহর্ষিদেবের শেষ পুত্র, মা নাই। আড়ম্বরে উদাসীন পিতা তখন হিমালয়বাসী। ঘরের ছেলে নিতান্ত সাধারণ ঘরোয়াভাবে রবীন্দ্রনাথের বিয়ে হয়েছিল। ধুমধামের সম্পর্ক ছিল না তার মধ্যে। নিজেরই বাড়িতে পশ্চিমের বারান্দা ঘুরে রবীন্দ্রনাথ বিয়ে করতে এলেন অন্দরমহলে। কবি বহু বৎসর নিরামিষভোজী ছিলেন। পত্নী বিয়োগের পর ঘরে যখন কবি নিরামিষভোজী, এমনকি সময় অসময় অন্ন ত্যাগ করে শুধু ছোলা ভেজানো, মুগ ডাল ভেজানো খেয়ে দিন কাটান। মৈত্রী দেবী লিখেছেন কবির মুখে শোনা স্ত্রী বিয়োগের পর তার মানসিক অবস্থার কথা। তিনি চলে গেলেন। শান্তিনিকেতন শুরু হয়েছে, হাতে পয়সা নেই, ঋণের পর ঋণ বোঝার মতো। মেজ মেয়ে মৃত্যুশয্যায় আলমোড়ায়। তবে সবচেয়ে কি কষ্ট হতো জানো? যে এমন কেউ নেই যাকে সব বলা যায়। সংসারে কথার পুঞ্জ অনবরত জমে উঠতে থাকে, ঠিক পরামর্শ নেবার জন্য নয়, শুধু বলার জন্যই। এমন কাউকে পেতে ইচ্ছে করে যাকে সব বলা যায়। সে তো আর যাকে তাকে হয় না। যখন জীবনের এই যুদ্ধ চলেছে, কাজের বোঝা জমে উঠেছে, মেয়ে মৃত্যুর পথে অগ্রসর হচ্ছে, তখন সেইটাই সবচেয়ে কষ্ট হতো, যে এমন কেউ নেই যাকে সব বলা যায়। কবি যতীন্দ্রমোহন বাগচি তার রবীন্দ্রনাথ ও যুগ সাহিত্য গ্রন্থে কবিপ্রিয়ার মৃত্যুর পর কবির এক করুণ বর্ণনা দেন। ক্ষণে ক্ষণে ঈষৎ স্মৃত ভাব।
রোদনেরই যাহা অব্যক্ত রূপান্তর। বিকার চলচনহীন সেই মুখের প্রতি চাহিয়া মনে হইতেছিল কি দুঃসহ বেদনাই না জানি তাহার অন্তরালে পুঞ্জীভূত হইয়া রহিয়াছে। তারপর চলে গেলেন কবির মেজ মেয়ে রেণুকা 1903 সালের 19 সেপ্টেম্বর। বড় মেয়ে বেলা বা মাধুরীলতার বিয়ে ঘটা করে দিলেও মেজ মেয়ে রেণুকা বা রানীর বিয়ে তেমন জাঁকজমক করে দেননি রবীন্দ্রনাথ। তাতে অখুশি হয়েছিলেন মৃণালিনী দেবী। 3 দিনের মধ্যে বিয়ে ঠিক হয়েছিল। জামাতা সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য আমেরিকায় গিয়ে হোমিওপ্যাথি শিখতে আগ্রহী এ কথা জেনেই রবীন্দ্রনাথ বিয়েতে সম্মত হন। বিয়ের পর জামাতাকে আমেরিকাও পাঠান, কিন্তু পড়াশোনা শেষ না করে ফিরে আসায় যেমন রবীন্দ্রনাথ তেমনি রেণুকাও আঘাত পেয়েছিলেন। রবীন্দ্রনাথের মন ভেঙে গেলেও যথারীতি নীরব তিনি। সে সময় আবার মৃণালিনীও চলে গেলেন। কিছুদিন ধরেই রেণুকার অল্প স্বল্প জ্বর কবিকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল। সহধর্মীকে হারিয়ে নিঃসঙ্গ কবি ছেলে মেয়েদের নিয়ে হাজারিবাগ গেলেন, কিন্তু রেণুকা সুস্থ হলো না। ততদিনে জানা গেছে রেণুকা যক্ষা আক্রান্ত। ছোট মেয়ে মীরাকে সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনীর কাছে এবং ছোট ছেলে সমীকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে রেখে রেণুকাকে নিয়ে গেলেন আলমোড়ায়। কিন্তু দুর্ভোগ তাকে মুক্তি দিল না। অসুস্থ মেয়েকে নিয়ে ফিরে এলেন কলকাতায়। জোড়াসাঁকোর বাড়িতে মারা যায় রানী 1903 সালের 19 সেপ্টেম্বর। বন্ধু জগদীশচন্দ্রকে কবি লিখেছিলেন, রেণুকার সংশয়াপন্ন অবস্থার টেলিগ্রাফ পাইয়া আমাকে ছুটিয়া আসিতে হইয়াছে। তাহাকে জীবিত দেখিব এরূপ আশা মাত্র ছিল না। ডাক্তাররা তাহাকে কেবলই ব্রান্ডি প্রভৃতি খাওয়াইয়া কোনো মতে কৃত্রিম জীবনে সজীব রাখিবার চেষ্টায় ছিল। আমি যেদিন আসিয়া পৌঁছিলাম সেদিন তাহারা রোগীর জীবনের আশা পরিত্যাগ করিয়াছিল। আমি আসিয়াই সমস্ত স্টিমুলেন্টস বন্ধ করিয়া দিয়া হোমিওপ্যাথি চিকিৎসা করিতেছি। রক্ত ওঠা বন্ধ হইয়া গেছে, কাশি কম, জ্বর কম, পেটের অসুখ কম, বিকারের প্রলাপ বন্ধ হইয়া গেছে, বুকের ব্যথা নাই। বেশ সহজভাবে কথাবার্তা কহিতেছে, অনেকটা সবল হইয়াছে। আশা করিতেছি এই ধাক্কাটা কাটিয়া গেল। সুবোধচন্দ্র মজুমদারকে একটি চিঠিতে কবি জানান, রানীর রক্ত ওঠা থামিয়া গেছে, কিন্তু তাহার শরীর ভালো নাই, পেটের অসুখ চলিতেছে, দুর্বল হইয়া পড়িয়াছে। তাহার সম্বন্ধে আমার মনে কোনো আশা নাই। জন্ম মৃত্যুর উপরে যাহার মঙ্গলোচ্ছায়া সমানভাবেই পড়ে, সেই বিধাতার হস্তে আমি রেণুকাকে সমর্পণ করিয়াছি। পিতা দেবেন্দ্রনাথ মারা যান 1905 সালের 19 জানুয়ারি। কবির সব থেকে আদরের ছোট ছেলে সমীন্দ্রনাথ মাত্র 7 বছর বয়সে অকস্মাৎ চলে যায় 1907 সালে। মুঙ্গের বেড়াতে গিয়ে কলেরায় শেষ। রোগাক্রান্তের সংবাদ পেয়ে ছুটে গিয়েছিলেন কবি। পুত্রহারা পিতা একা ফিরে এলেন শান্তিনিকেতনে, দুঃসহ যন্ত্রণাবিদ্ধ হৃদয়। সমীর মৃত্যু কবির হৃদয় ভেঙে দিয়ে যায়। কেবল কবিরই নয়, সমী ছিল সকলের আদরের। মীরা দেবী বলেছেন, সমী কতটা বাবার গুণ পেয়েছিল। মনে হয় বড় হলে ও বাবার মতো ভালো অভিনয় করতে পারত। কণ্ঠস্বর ছিল মিষ্টি। স্কুলে যাওয়ার সময় তার সুমিষ্ট কণ্ঠের সঙ্গীত ছড়িয়ে যেত আশপাশে বহুদূর। হেমলতা দেবীর স্মৃতিচারণায় সমীর মৃত্যুর
পর একদিন দেখি তার জামা কাপড় নিয়ে বসে আছেন। আমায় বললেন, ছোট বউ সমীর জন্য মখমলের স্যুট করিয়েছিল, আমি পরতে দিনি। ছেলে বাবুগিরি শিখবে। ছেলে আমার কোলে থাকতে ভালোবাসতো, আমি কোলে নিইনি, আদুরে হয়ে যাবে। আমার কাছে শুতে ভালোবাসতো, আমি শুতে দিনি, আদুরে হয়ে যাবে। শক্ত করে স্বাধীন করে মানুষ করব। পরের বছর মেজ মেয়ে রেণুকার স্বামী সত্যেন্দ্রনাথ চলে গেলেন। তার নামেই শান্তিনিকেতনে তৈরি হতো সত্যকুটি। বন্ধু মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিতে কবি লিখেছিলেন,